আজকের গল্প গরিবের সহায় ভগবান। কেরলের এক ছোট্ট গঞ্জে বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকত। রাস্তার ধারে বিজুর একটা সুপের ঠেলা ছিল, আর তার স্ত্রীও তাকে সাহায্য করত। বাবলি বাড়িতে সব জিনিস তৈরি করত, আর বিজু রাস্তার ধারে ঠেলায় সারা দিন ধরে ওই স্যুপগুলো বিক্রি করত। সারাদিন ধরে স্যুপ বিক্রি করে সে যা ইনকাম করত তাতে তার কোনো মতে ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের আর সৎ মানুষ ছিল। সে সব সময় গরিবদের সাহায্য করত, সব সময় বিনা ভেজালে আর ভালো জিনিস দিয়ে তৈরি করত স্যুপ, যার জন্য বিজুর দোকানের স্যুপগুলো খুব সুস্বাদু তৈরি হতো। অন্যদিকে বিজুর স্ত্রী বিজুর থেকেও ভালো মনের মানুষ ছিল। সে সারা দিন ভগবানের পুজো পাঠ করত। ভগবানের ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সাথে সাথে সে ঘরও সামলাতো আর বিজুকে স্যুপ বানানোর সব জিনিস তৈরি করে দিত। একদিন বিজু নিজের দোকানে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। তক্ষুনি সেখানে এলাকার সব থেকে বড় এক পুলিশ অফিসার এসে বলল, আরে শুনলাম নাকি তুই খুব ভালো স্যুপ বানাস। আজকে আমাকেও নিজের হাতে তৈরি স্যুপ, সুস্বাদু স্যুপ বানিয়ে খাওয়া দেখি। নিশ্চয়ই হুজুর, এই নিন। পুলিশওয়ালাটা পুরো স্যুপটা খেয়ে বিজুকে বলল, সত্যি তোর বানানো স্যুপটা খুব সুস্বাদু। আমার ছেলের জন্মদিনে অনেক লোকজন আসবে, তুই 500 জনের মতো স্যুপ বানাতে পারবি? সারা দিনে বিজুর 30 থেকে 40টা স্যুপের বিক্রি হতো, আর 500 লোকের স্যুপের অর্ডার বিজুর জন্য বিশাল ব্যাপার ছিল। কিছুক্ষণ ভেবে নিয়ে বিজু বলল, হ্যাঁ হ্যাঁ সাহেব, অবশ্যই, এ তো আমার খুব খুশির কথা। আমি আপনার পার্টির জন্য নিশ্চয়ই 500 জনের মতো স্যুপ বানিয়ে নিয়ে আসব। ঠিক আছে, কিন্তু মনে রাখিস স্যুপ যেন সুস্বাদু হয়, আর টাইমে পৌঁছে যাবি স্যুপ নিয়ে। কোনো অতিথির দিক থেকে যদি কোনো রকমের অভিযোগ আসে তাহলে তোকে ছাড়বো না। হ্যাঁ সাহেব, আপনি চিন্তা করবেন না, বিজুর হাতের এই স্যুপ আপনার পার্টিতে 4 চাঁদ লাগিয়ে দেবে। তারপর পুলিশটা সেখান থেকে চলে গেল, আর বিজুও নিজের ঠেলা নিয়ে বাড়ির দিকে চলল। বাড়ি পৌঁছে সে তার স্ত্রীকে বলল, কি গো শুনছ, আজকে আমার একটা বড় অর্ডার পেয়েছি। কালকে আমাদের 500 জনের জন্য স্যুপ বানিয়ে আমাদের শহরের বড় পুলিশ অফিসারের ওখানে পৌঁছতে হবে, আর বাড়িতে জন্মদিনের পার্টি আছে। আরে, এই তো ভীষণ খুশির কথা, কিন্তু আমাদের কাছে কি 500 জনের মতো স্যুপের জিনিসপত্র আছে? যদিও বা স্যুপ বানানো গেল, কিন্তু স্যুপটা খাওয়ানোর জন্য বাসন কোথা থেকে আনবে? বিনা পয়সায় এত বড় অর্ডার কিভাবে রেডি করব? আর তুমি চিন্তা করো না, ভগবানের ওপর বিশ্বাস রাখো। কালকে সকাল হতেই শহরের দোকান থেকে আমি বাসন ভাড়া করে নিয়ে আসব। তারপরের দিন বিজু সকাল বেলায় শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, আর বেরোনোর আগে বাবলিকে বলল, বাবলি, তুমি বড় বাসনের স্যুপে বানাতে শুরু করো, আমি একটু শহর থেকে ঘুরে আসছি। মনে রেখো, স্যুপ যেন একদম সুস্বাদু হয় আর ঠিক সময় মতো রেডি হয়ে যায়। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি ঘুরে আসার আগেই স্যুপ রেডি হয়ে যাবে। এরপর বিজু শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল, আর ওদিকে বাবলি তার রোজকারের মতো পুজো পাঠ করে নিয়ে স্যুপ বানাতে বসে পড়ল। স্যুপ বানাতে বানাতে তার ফোনটা বেজে উঠল, আর সে স্যুপটা ওভাবেই রেখেই ফোন ধরতে উঠে গেল। হ্যালো, হ্যাঁ বলো বাবলি, এক্ষুনি ওই বড় সাহেবের ফোন এসেছিল, খোঁজ নিচ্ছিলেন। স্যুপটা রেডি তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, তুমি বাড়ি ফিরতে ফিরতে রেডি হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক আছে, আমি শুধু একটাই চিন্তা হচ্ছে যে আমি সময় মতো স্যুপটা পৌঁছতে না পারলি আবার জেলে না ঢুকিয়ে দেয়। যতই হোক, ওনার জন্মদিনে পার্টি আর ওনার সম্মানেরও ব্যাপার। এদিকে বাবলি ফোনে কথা বলছিল, অন্যদিকে ছাদে ঘোড়া একটা টিকটিকি সেই স্যুপে পড়ে যায়। বাবলি ফোন রেখে স্যুপের কাছে এসে দেখলো
সুপে একটা মরা টিকটিকি ভাসছে। এটা দেখে বাবলি বুঝতে পারলো যে টিকটিকিটা সুপে পড়ে স্যুপটা নষ্ট করে ফেলেছে। বাবলির মনটা খুব খারাপ হয়ে গেল। আরে কি হলো, সমস্ত জিনিসগুলো এত কষ্টে জোগাড় করেছিলাম এই স্যুপ বানানোর জন্য, আর এই টিকটিকিটা সব নষ্ট করে দিল। এখন তো আর সময়ও নেই যে বাজার থেকে আবার জিনিসগুলো নিয়ে এসে আবার করে স্যুপ বানাবো। বাবলি এবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে তার ভগবানের কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা শুরু করলো। হে ভগবান, এ আমার কি ক্ষতি হয়ে গেল? সমস্ত সময় মতো স্যুপটা না পাঠাতে পারলে আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। হে আমার পরম পিতা, আমাকে সাহায্য করো, তুমি এক্ষুনি আমায় সাহায্য করো, তুমি একমাত্র আমার সাহারা। প্রভু, আমায় সাহায্য করো প্রভু। বাবলি প্রার্থনা করতে থাকলো। তক্ষুনি হঠাৎ করে সেখানে একটা জোরালো আলোর রশ্মি দেখা গেল, আর ভগবান নিজে প্রকট হলেন। মা, তুই চিন্তা করিস না, তুই তো আমার সত্যিকারের ভক্ত, আর আমি আমার ভক্তদের সব সময় সাহায্য করি। তারপর ভগবান তার দিব্য শক্তি প্রয়োগ করে সুপে ভর্তি একটা বাসন এনে বললেন, মা, আজ তোকে এই বাসনটা দিয়ে যাচ্ছি। এই বাসনে স্যুপ কোনো দিন শেষ হবে না, তুই সব সময় খুশি থাক। এই বলে ভগবান অন্তর্ধান হলেন, আর স্যুপে ভরা ওই বাসনটা দেখে বাবলি ভীষণ খুশি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে বিজুও শহর থেকে ফিরে এলো। তারপর বাবলি সমস্ত ঘটনা বিজুকে জানালো। প্রথমে ভীষণ অবাক হলেও জাদুর এই বাসনটা পেয়ে বিজুও খুব খুশি হয়ে গেল। এবারে বিজু ওই বাসনটা থেকে স্যুপ বের করে বাটিতে রাখতে লাগলো। বিজু যেই বাসনটা থেকে স্যুপ ভর্তি বাসনটা খালি হয়ে যেতে লাগলো। বাসনটা খালি হতে তারপর আবার নিজে নিজে ভরেও যেতে লাগলো। এইটা দেখে বিজু খুব খুশি হয়ে গেল। তারপর বিজু ওই বড় পুলিশ অফিসারের পার্টির অর্ডারটা খুশি খুশি পুরো করতে পারলো। পরের দিন ওই পুলিশটা বিজুর বাড়িতে এসে কথা অনুযায়ী তাকে পাওনা টাকা দিয়ে গেল, আর বলল, বাহ বিজু বাহ, সমস্ত অতিথিরা ভীষণ খুশি হয়েছেন। তোমার বানানো স্যুপ খেয়ে আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হবে তোমাকে এই স্যুপের অর্ডার দেব। ভগবানের আশীর্বাদে গরিব বিজু আর বাবলির দিন বদলে গেল। এখন বিজু বিনা পরিশ্রমে সেই জাদুর বাসনে স্যুপ বানিয়ে বিক্রি করতে লাগলো, আর দেখতে দেখতে বিজু আর বাবলির জীবন আনন্দে ভরে গেল। শেষে বিজু বলল, বন্ধুরা, দেখলে তো, ভগবানের সত্যিকারের ভক্তদের ভগবান সব সময় সাহায্য করেন। আপনারাও যদি ভগবানের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, আর আপনারা কোন ভগবানকে মানেন সেটা কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, এরকম মজাদার গল্প দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের গল্প, সবচেয়ে বড় রোগ। কি বলবে লোক? একদিন মোহন তার ছেলে চিন্টুকে নিয়ে গ্রামে ফিরছিল। আসলে সেদিন মোহন একটা গাধা কিনেছিল। বাবা ছেলে দুজনেই মজা করে বাড়ি ফিরছিল। এমন সময় তারা শুনতে পেলেন কিছু দূর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কিছু বলছে। আরে, এই দুই মূর্খকে দেখো, তাদের একটা গাধা আছে, তবুও দুজনেই পায়ে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে দুজনেই ভাবলো, সত্যি তো। তারপর দুজনেই গাধার পিঠে চড়ে গ্রামের দিকে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তাদের দেখে একজন বলল, আরে দেখ, এই দুই নির্লজ্জকে কিভাবে তারা এই বেচারা গাধার ওপর চড়ে যাচ্ছে। এই বেচারা গাধাটার জন্য তাদের একটুও মায়া হচ্ছে না। লোকটার কথা শুনে মোহন গাধা থেকে নেমে গেল এবং তারপর সে তার বাড়ির দিকে হাঁটা শুরু। এখন সে গ্রামে পৌঁছতে চলেছে, এমন সময় এক মহিলা তাকে দেখে বলতে শুরু করলেন, দেখো কি রকম সময় এসেছে, বাবা পায়ে হেঁটে যাচ্ছে আর ছেলে খুশিতে গাধায় চড়ছে। এই ছেলের মধ্যে সংস্কার বলে কিচ্ছু নেই। এই কথা শুনে চিন্টু গাধার পিঠ থেকে নেমে গেল, আর মোহন গাধার পিঠে চড়ে চলতে লাগলো।
অনেকটা রাস্তা হওয়ায় আর বেশি হাঁটার কারণে গাধাটা হাঁপাতে লাগতো। তারপর পাশ দিয়ে যাওয়া এক ভিক্ষুক বলল, আরে বেকুব, এই অবলা জীবটার প্রতি একটু দয়া করো। কেন তোমরা এর প্রাণ নেওয়ার জন্য এরকম করছো? এখন ভিক্ষুকের কথা শুনে এই গাধার অবস্থা দেখে মোহন আর চিন্টু ভয় পেয়ে গেল, কারণ তারা অনেক কষ্ট পরিশ্রম করে টাকা জমিয়ে এই গাধাটা কিনেছিল। গাধাটাকে কিছুতেই হারানো যাবে না। তারপর তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে তারা গাধাটাকে একটা বাঁশের লাঠিতে বেঁধে তাকে কাঁধে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাবে। তারপর তারা গাধাটাকে তাদের কাঁধে ঝুলিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছলো। লোকেরা তাদের দিকে হাসতে শুরু করলো। তাদের উপর হাসতে দেখে মোহন খুব রেগে যায়। কি সমস্যা তোমাদের, হাসছো কেন? তার এই অবস্থা দেখে গ্রামের মোড়ল ভিড়ের মধ্যে থেকে মোহনের কাছে এলেন। আরে, এই গাধাটাকে এভাবে ঝুলিয়ে আনছো কেন? ও খোড়া নাকি? তারপর মোড়লকে যাওয়ার পথে গোটা ঘটনা খুলে বলল মোহন। আরে মোহন, তোমার বুদ্ধি ব্যবহার না করে তোমরা দুজনেই লোকের কথা মেনে এইসব করছো, তাই তো এরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে। ঠিক বলেছেন মোড়ল মশাই, বলাই তো মানুষের কাজ, তারা বলতেই থাকবে। এখন বুঝলাম এই পৃথিবীর অধিকাংশ মানুষই এই রোগে ভুগছে। কোন রোগ? সবচেয়ে বড় রোগ? কি বলবে লোক? আজকের গল্প সোনা চাঁদের বৃষ্টি। একবার এক গ্রামে ভোলা বলে এক ব্যক্তি থাকত। ভোলা খুব গরিব ছিল। যেমন তেমন করে মজদুরি করে সে নিজের পেট চালাতো। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে ভীষণ ভালো মনের এবং সিধা সাদা মানুষ ছিল। সে রোজ কাজে যাওয়ার আগে ভগবানের পুজো করত আর নিজের দারিদ্রতা একেবারে শেষ করার জন্য প্রার্থনা করত। একবার ভোলা যখন ঘুমোচ্ছিল, সে স্বপ্নে দেখলো একটা গাছ থেকে সোনা চাঁদির পয়সা ওর ওপর ঝরে ঝরে পড়ছে। সকালে ঘুম থেকে উঠেও সে ওই স্বপ্নের কথা ভুলতে পারল না, আর অনেকক্ষণ ওই স্বপ্নের ব্যাপারে ভেবে মনে মনে খুব খুশি হলো। তারপর রোজকারের মতো সে মজদুরি করতে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হলো তার এক প্রতিবেশী মঙ্গেশের। কি ব্যাপার ভোলা, আজকে খুব খুশি মনে হচ্ছে? ভোলা নামের সাথে সাথে স্বভাবেও ভোলা ছিল। সে নিজের স্বপ্নের ব্যাপারে মঙ্গেশকে বলে দিল। ভোলার কথা শুনে মঙ্গেশ মনে মনে খুব হাসল, কারণ সে ভোলাকে অশিক্ষিত আর বোকা ভাবত। মহেশ তাকে ঠাট্টা করে বলল, আরে আজ সকালে আমিও একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নে আমি দেখলাম আমি সোনা চাঁদিতে ভরা একটা কলসি পেলাম। মঙ্গেশ ভাই, ভোরবেলা দেখা স্বপ্ন সত্যি হয়? তোমার এই স্বপ্নটা সত্যি পূরণ হবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমার স্বপ্নটাও সত্যি হবে। শোনো, আমি এটাই বলতে আসছিলাম যে আমি কিছু কাজের জন্য শহরে যাব। আজ তুমি আমার জমিতে কাজ করে নাও, তার বদলে আমি তোমার মজুরি দিয়ে দেব। ঠিক আছে, আজকে আমি তোমার জমিতেই কাজ করে নেব। তারপর ভোলা মঙ্গেশের জমিতে কাজ করতে চলে গেল। কাজ করতে করতে হঠাৎ তার কোদাল কোনো একটা জিনিসে আটকায়, আর যেই মাটি সরিয়ে দেখলো সেখানে একটা কলসি ছিল। কলসিটা বাইরে এনে তার ঢাকনাটা সরাতেই সে দেখল সোনা চাঁদিতে কলসিটা ভর্তি। সে ভীষণ অবাক হয়ে গেল। আরে বাহ, মঙ্গেশ ভাইয়ের স্বপ্ন সত্যি হয়ে গেল। ভোলা এত ভালো মনের ছিল যে সে কলসিটা ওখানেই ছেড়ে দিয়ে মঙ্গেশের বাড়িতে বলতে গেল। মঙ্গেশ তো সেখানে ছিল না, তাই সে মঙ্গেশের স্ত্রীকে সমস্ত কিছু বলে বাড়ি চলে যায়। সন্ধে হতেই মঙ্গেশ বাড়ি আসার সাথে সাথেই তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলে। সোনা চাঁদির কলসির নাম শুনতেই মঙ্গেশের চোখ লোভে চকচক করে উঠল, আর সে সঙ্গে সঙ্গে নিজের জমির দিকে গেল। সেখানে সে কলসিটা দেখতে পেল। কলসিটা দেখে সে খুব খুশি হয়ে গেল, কিন্তু সে যেই কলসিটার কাছে গেল, কলসিটার ছুমন্তর হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। কলসির ভেতর থেকে অনেক পিঁপড়ে আর পোকামাকড় ভরে গেল। এটা দেখে মঙ্গেশ রেগে আগুন হয়ে উঠল।
এটা নিশ্চয়ই এই ভোলার চাল। সকালের মজার বদলে আমায় এই পিঁপড়ের কামড় খাওয়াতে চায়। আজকে এর একদিন কি আমার একদিন, এবারে বুঝবে কার সাথে পাঙ্গা নিয়েছে। মঙ্গেশ কলসির ঢাকনাটা ঢেকে রেগে আগুন হয়ে সোজা ভোলার বাড়ি পৌঁছলো। সে দেখলো ভোলা তার উঠোনে খাটিয়া লাগিয়ে মজা করে ঘুমোচ্ছে। সে চুপ করে গাছে উঠে পড়ল আর ঢাকনাটা খুলে কলসিটা ঘুমন্ত ভোলার ওপর উপুর করে দিল। যেই ও কলসিটা উপুর করলো, পিঁপড়ের সাথে সাথে সোনা চাঁদির পয়সাও পড়তে লাগলো। আরে, এই পিঁপড়ের কলসিটা থেকে সোনা চাঁদি! আসলে তাড়াহুড়োতে ভোলা জমিতে কলসিটা না ঢেকেই চলে এসেছিল, তাই জংলি পিঁপড়ে আর পোকামাকড় কলসিটার ভেতরে জমা হয়ে গেছিল, আর তাই মঙ্গেশ সোনা চাঁদির পয়সাগুলো দেখতে পায়নি। অবাক হয়ে যাওয়া মঙ্গেশ কিছু বলার আগেই যে ডালে বসেছিল সেটা ভেঙে গেল আর সে সোজা নিচে পড়ল, পড়েই অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে সোনা চাঁদির বর্ষা হওয়াতে ভোলার ঘুম ভেঙে গেল আর সে খুশিতে নেচে উঠল। তারপর হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানালো। সেদিনের পর থেকে ভোলার জীবন চিরদিনের জন্য বদলে গেল। আজকের গল্প পাপের কলস। আজকের গল্পটা গুজরাতের বাসিন্দা এক ধনী শেঠ মুরলীধর আর তার ছোট্টবেলার বন্ধু তেজ প্রতাপের। তেজ প্রতাপ একজন ছোট চাষি ছিল আর খুব গরিব ছিল। পরের সপ্তাহে তেজ প্রতাপের ছেলের বিয়ের নিমন্ত্রণ দেওয়ার জন্য তেজ প্রতাপ তার বন্ধু মুরলীধরের বাড়িতে গেল। মুরলী ভাই, বিয়েতে তোমার আশা চাই, এবার উঠি, বিয়ের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, ছেলের বিয়েতে আমি নিশ্চয়ই যাব। আরে এই নাও আমার 9 লাখ হার, বিয়ের দিন এইটা ছেলেকে পরিয়ে দিও, ওর ওপর খুব ভালো লাগবে। আরে না, এইসবের কি দরকার আবার, এত দামি জিনিস কোথায় সামলাবো আমি? আরে ঠিক আছে, নিয়ে যাও, বিয়ে হয়ে গেলে ফিরিয়ে দিও। তারপর তেজ প্রতাপ হার নিয়ে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। রাস্তায় সে বারবার হারটাকে দেখছিল। আরে, এ তো বেশ দামি হার, যদি আমি এটা ফেরত না দিয়ে বিক্রি করে দিই, আমার আগামী কয়েক বংশ ধনী হয়ে যাবে। আর এমনিতেও কেউ দেখেনি, আর নাই আমি কোথাও লিখে দিয়েছি যে হারটা আমার কাছে। এরকম করে কিছুদিন চলে গেল। আরে, এই তেজ প্রতাপ কোথায় গেল? বিয়ে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার হারটা তো এখনো ফেরত দিল না। ঠিক আছে, আমি নিজেই গিয়ে নিয়ে আসি। তারপর যেই মুরলীধর তেজ প্রতাপের ঘরে গিয়ে হারটা ফেরত চাইল, তেজ প্রতাপ আশ্চর্য হয়ে বলল, হার? কোন হার? কেমন হার? নিজের ছোটবেলার বন্ধুর মুখে এরকম শুনে মুরলীধরের পায়ের নিচের মাটি সরে গেল। আরে, আমার 9 লাখ হার, যেটা আমি তোমার ছেলের বিয়ের জন্য দিয়েছিলাম। আরে না, এরকম মিথ্যে কলঙ্ক কেন লাগাচ্ছ এই গরিবের ওপর? তাদের দুজনের ঝগড়া এতটাই বেড়ে গেল যে শেষ পর্যন্ত তারা দুজনেই রাজার কাছে গেল। মুরলীধর রাজাকে সমস্ত ঘটনা জানালো। আরে তেজ প্রতাপ, মুরলীধর কি সত্যি বলছে? আরে রাজা মশাই, আমি একজন গরিব মানুষ, আর আপনি নিজেই ভেবে দেখুন, কেউ কেন আমার মতো একটা গরিবকে এত দামি হার দেবে? মুরলীধর, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে হার তেজ প্রতাপকেই দিয়েছিলে? রাজা মশাই, আমি তো বন্ধুত্বের খাতিরে বিশ্বাস করে হারটা দিয়েছিলাম, কিন্তু কি করে বুঝবো এরকম বিশ্বাসঘাতকতা করবে? দুজনের কথা শোনার পর রাজা বলল, তোমাদের দুজনের এই লড়াইয়ের ফয়সলা কাল পুরনো মন্দিরে হবে। কালকে দুজনেই সময় মতো পৌঁছে যাবে। আসলে সেই রাজ্যে একটা প্রাচীন মন্দির ছিল, আর সেই মন্দিরের দেওয়ালে এক অলৌকিক জানলা ছিল। ওই জানলা নিয়ে লোকেদের মধ্যে একটা ধারণা ছিল। সবাই মনে করত সৎ মানুষেরা সেই জানলা দিয়ে পার হয়ে যেতে পারত, আর মিথ্যেবাদী হলেই সে জানলায় আটকে যেত। পরের দিন সকাল হতেই রাজা সেখানে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই মুরলীধর আর গ্রামের কিছু মানুষও সেখানে এসে পৌঁছল। সবাই তেজ প্রতাপের জন্য অপেক্ষা করতে লাগলো। তক্ষুনি তেজ প্রতাপ হাতে একটা ছোট্ট কলসি নিয়ে সেখানে পৌঁছল।
আরে তেজপ্রতাপ, সাথে করে এই কলসিটা এনেছো কেন? রাজামশাই, আমার একটা রোগ আছে। আমার বারবার জল তেষ্টা পায়। ডাক্তারবাবু বলেছেন যদি বেঁচে থাকতে হয় তাহলে বারবার জল খেতে হবে, তাই এর মধ্যে করে জল নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার এই জাদুই জানলা দিয়ে তুমি আগে যাও। সৎ হলে তুমি এই জানলা দিয়ে বেরিয়ে যাবে। রাজার কথা শুনে তেজপ্রতাপ সেই অলৌকিক জানলা দিয়ে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। সে ওই জলের ছোট্ট কলসিটা মুরলীধরের হাতে ধরিয়ে দিল। তারপর দেওয়ালের কাছে এসে প্রার্থনা করতে লাগলো। হে সত্যের দেওয়াল, যদি আমার কাছে হারটা থাকে তাহলে আমি যেন মাঝখানেই আটকে যাই, আর যদি মুরলির হার ওর কাছেই থাকে তাহলে যেন আমি এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারি। দেখতে দেখতে সে সেই দেওয়ালের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। এটা দেখে লোকেরা বলাবলি করতে লাগলো, তেজপ্রতাপ সৎ, ওই মুরলিটাই মিথ্যেবাদী, ওরই শাস্তি হওয়া উচিত। একেই হার না পাওয়ার জন্য আর তারপর মিথ্যেবাদী প্রমাণ হওয়াতে মুরলীধর খুব ভয় পেয়ে গেল। তার হাত থেকে জলের কলসিটা মাটিতে পড়ে হয়ে গেল, আর কলসির ভেতর থেকে লুকোনো হারটা বেরিয়ে এলো। হারটা দেখে তেজপ্রতাপের চোখ ছানা বড়া হয়ে গেল, আর মুরলীধর আহ্লাদে আটখানা হয়ে গেল। চোর ধরা পড়ে গেছে। তোর মাথায় তো ভীষণ বুদ্ধি। ভগবানের অশেষ কৃপা যে আজকে একটা এত বড় অন্যায় হতে হতে বেঁচে গেল। আজকে এই কলসিটা না ভাঙলে মুরলীধরকে নিজের প্রাণ দিতে হতো। আমায় ক্ষমা করুন রাজামশাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কি বলছিলি? জল ছাড়া মরে যাবি? এবার দেখ জল ছাড়া কারাগারে কিভাবে চাবুক পেটা খেয়ে মরতে হয়। এভাবেই তেজপ্রতাপের পাপের কলস ভাঙল, আর মুরলীধর তার হারানো হারটা ফিরে পেল।